how do you react to it? You see, yes, it's a fact. The communists and the communists have been fighting each other. It was a political battle. Programmatic. It was a battle of political battle. Who wants to do better? There was a competition. Which government would do better? Which government would perform better? Ideologically, if you see, the communists are secular, so is the Congress. The communists are democratic, so is Congress. And not only that, the preamble itself, we start with the people of have solemn resolved to constitute into a sovereign, socialist, secular, democratic republic. To secure to all its citizens justice, social, economic, and political. Liberty of thought, expression, belief, faith, and worship. Equality of status and of opportunity to promote among them all. These are the places where we find similarity. So it is not at all incorrect to say that we are power monger. How? We were in power. Mr. Assis Saab, myself, we were in power. We stepped out of power. Why? Because we felt that this government is all set to build the public exchequer. They are not here to do justice for the common people. And that is why we walked out. Now, money mongers and power mongers, they have stepped in. Very recently, the person who has been leveled this accusation against us, they are not only power mongers, they are money mongers, and this is a reflection of the selling out of the entire Tiprasa in front of power and money. Nothing more than that. It's people will decide. আপনারা জানেন দেশের মধ্যে প্রায় 50% মতো মহিলারা এই মহিলাদের 50% সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জবের বেলায় 50% শুধু মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে রিজার্ভ থাকবে শক্তি কা সম্মান ডাবল স্যালারি কন্ট্রিবিউশন অফ সেন্টার্স ফর অল আশা অঙ্গনওয়াড়ি এবং মিড ডে মিল ওয়ার্কার্স যা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার রয়েছে এই আশা তারপর অঙ্গনওয়াড়ি এবং মিড ডে মিল তাদের এটা ডাবল করা হবে হ্যাঁ অধিকারী মৈত্রী ইন এভরি ভিলেজ যারা প্রত্যেকটি গ্রামে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে অধিকারী মৈত্রী হিসেবে নিয়োগ করা হবে কিসের জন্য মহিলাদের যা অধিকার রয়েছে সেটা অ্যাওয়ারনেস এবং তাদেরকে ইমপ্লিমেন্ট করার জন্য সাবিত্রীবাই ফুলে হোস্টেলগুলো বিভিন্ন ওয়ার্কিং উমেনদের জন্য এগুলো প্রত্যেকটি জেলায় করা হবে শ্রমিকদের ন্যায় স্বাস্থ্য অধিকার স্বাস্থ্যের অধিকার শ্রম কা সম্মান ন্যাশনাল মিনিমাম ওয়েজেস রাষ্ট্রীয় স্তরে যে মিনিমাম যে ওয়েজেস রয়েছে সেটা বাড়ানো হবে এটা এবং বাড়িয়ে 400 টাকা করা হবে ইনক্লুডিং এনজি এনরেগা ওয়ার্কার সহ এনজি এনরেগা ওয়ার্কার সহ বিভিন্ন যে ওয়ার্কারের ন্যূনতম যে হাজিরা মজুরি সেটাকে 400 টাকা করা হবে শহরি রোজগার গ্যারান্টি বিভিন্ন শহর ভিত্তিক যারা এমজি এনরেগা ছাড়া বিভিন্ন যে আমাদের যেখানে 12 জায়গা চালু ছিল এরকম শহরি রোজগার গ্যারান্টি একটা তাদেরকে প্রদান করা হবে যারা গরিব যারা কাজ চায় সামাজিক সুরক্ষা লাইফ ইন্স্যুরেন্স এন্ড অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স ফর আনঅর্গানাইজড ওয়ার্কার্স আপনারা জানেন বিভিন্ন ক্ষেত্রে স্ক্যাভেঞ্জিং থেকে শুরু করে বিভিন্ন বিল্ডিং থেকে শুরু করে নির্মাণ শ্রমিক বিভিন্নভাবে মারা যায় তাদের জন্য এই সামাজিক সুরক্ষা ব্যবস্থা করা হচ্ছে সারা দেশে এবং আমাদের আছে ইন্ডিয়া ব্লক শুধু তারা না তার সাথে আরও যারা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তি ত্রিপুরাজ্যের মধ্যে এখানে আপনারা দেখছেন তাদের নেতৃত্ব সশরীরে উপস্থিত আছে অর্থাৎ আমরা যারা আজকে এখানে বসে আছি ত্রিপুরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি
এবং ত্রিপুরা রাজ্যের এই 40 লক্ষ জনসংখ্যার মধ্যে যারা এই ত্রিপুরা রাজ্যের নির্মাণে সে আদি অন্তিম অন্তকাল থেকে শ্রমিক, কৃষক, তাদের প্রতিনিধিত্ব আমরা করছি। তাদের দাবি দাওয়া নিয়েই আমাদের লড়াই সংগ্রাম। তো এই লড়াই সংগ্রাম এটাকে সফল করতে গেলে পরে দেশের রাজনৈতিক বাতাবরণ অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ, সংবিধানের কার্যকারিতা এটা খুবই জরুরি। এটাকে সামনে রেখেই সারা দেশে এবং আমাদের রাজ্যেও আমাদের পতাকা ভিন্ন, কর্মসূচি হয়তো ভিন্ন, কিন্তু স্বাধীনতা আন্দোলনের সময়তেও এরকম নানা স্রোতের মানুষ শুধু একটাই পণ, ব্রিটিশকে তাড়াতে হবে, দেশ স্বাধীন করতে হবে। আর আজকে হলো সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। এই সম্পর্কে এখানে সদ্য কংগ্রেস দলের তরফ থেকে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, এটা মোরাললেস কেন, এটা লার্জলি অন্যান্য গণতান্ত্রিক দলেরও বক্তব্য প্রায়, ল্যাঙ্গুয়েজ হয়তো একটু ভিন্ন, কিন্তু স্পিরিট এক। তো তারই প্রেক্ষিতে আমাদের এখানে লড়াই। তো এখানে আমি সেটা আবার ইলাবোরেট করতে যাচ্ছি না। আমি কিছু কর্মসূচি বলছি। আমরা আগামী 22 তারিখে বসে আগামী নির্বাচন অবধি উপনির্বাচন এবং 2টি আসনের নির্বাচন, তার বিস্তারিত কর্মসূচি আমরা তৈরি করব। ব্রডলি আজকে আলোচনা হয়েছে, কিন্তু এটাকে আরো সুচারুভাবে নির্দিষ্টভাবে আমরা করব এবং একেবারে বুথ লেভেল অবধি ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে মঞ্চ, এই প্ল্যাটফর্ম, এটা কাজ করবে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। এখন যেটা যেটা আজকে যেটা ঠিক হয়েছে, আমি এটাই বলছি। আগামী 22 তারিখে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন হচ্ছে, তার নমিনেশন দাখিল করা হবে রামনগর দুর্গাচমনি জমায়েত হবে সকাল 11টায়। সেখান থেকে মিছিল করে আমরা ডিএম অফিসে, রিটার্নিং অফিসারের সাথে যাব। এসডিএম সমস্ত রাজনৈতিক দল আমরা উপস্থিত থাকব এবং এই আগরতলা শহরের বা শহরতলির বা এই পার্শ্ববর্তী মহকুমাগুলিরও সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে, যারা এই রাজ্যে এই অরাজকতা থেকে মুক্তি চান, হয়তো বিধানসভা ভোট না, কিন্তু সারা দেশের পরিবর্তন হলে এখানেও এটা সহজতর হবে এবং এই রাজত্ব সংক্ষিপ্ত হবে। আমরা তাদের উপস্থিতি চাইব এই আমাদের এই নমিনেশনের নিচে অংশগ্রহণ করার জন্য। তারপর পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী শ্রীযুক্ত আশিস চন্দ্র কুমার সাহার নমিনেশন পেপার হবে 27 তারিখে, 27শে মার্চ, রবীন্দ্র ভবন, রেস্ট হবে রাস্তা, এখান থেকে আমাদের মিছিল শুরু হবে। 22 তারিখ যেমন সবাই মিলে এখানেও তাই। আর 2 পূর্ব ত্রিপুরা 27 তারিখে, আর 2 পূর্ব ত্রিপুরা এসটি আসনের জন্য 28শে মার্চ আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, তার সমর্থনে সেদিনও আমবাসাতে আমাদের নেতৃবৃন্দ এখান থেকে যাবেন এবং ওই জেলা, কারণ পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভৌগোলিক অবস্থা একটু বড়, তো সবাই তো আসতে পারবে না, সেখানে এই নমিনেশন জমা সেখানে হবে। তো আজকে এই হয়েছে, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে একটা আবেদন জানাবো আমরা ত্রিপুরার
প্রশাসনের কাছে। প্রশাসন এটা জনগণের, প্রশাসন কারো ব্যক্তিগত না। সরকার কোনো দল চালাতে পারে, কিন্তু সেই দল প্রশাসন চালায় সংবিধান মোতাবেক, আইন মোতাবেক। এখন নির্বাচন কমিশনের অধীনে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, অর্থাৎ এটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ প্রশাসন সবার জন্যই একটা মডেল কোড অফ কন্ডাক্ট সেখানে করা হয়েছে। তো আমরা আশা করব গত 6 বছরে বিভিন্ন নির্বাচনে যে অভিজ্ঞতা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের এই অর্জন হয়েছে বা প্রত্যক্ষ আমরা করেছি, হ্যাঁ জনগণ তারও ভূমিকা সেখানে অবশ্যই আছে, কিন্তু প্রশাসনের ভূমিকাও সেখানে আছে। ভারতের নির্বাচন কমিশন সেদিন নির্ঘণ্ট ঘোষণা করতে গিয়ে রাজীব কুমার সাহেব বলছেন, একেবারে নানা শায়রি টায়রি বলে সুন্দর করে, যে অতীতের সমস্ত ভালো অভিজ্ঞতার সমন্বয়ে এবং খারাপ অভিজ্ঞতা এটা মাথায় রেখে এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এনশিওর করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমরা আশা করব ত্রিপুরা রাজ্যের যারা প্রশাসনে আছেন, কি পুলিশ বা সিভিল, দীর্ঘদিন তাদের সাথে আমরা কাজ করে এসেছি, তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, কাজের মধ্য দিয়ে আমরা চিনি। দে আর ক্যাপাবল, ভালোভাবে তারা করতে পারে। তারা যেন এই যে নির্বাচন কমিশন যে আশ্বাস দেশবাসীকে দিয়েছে, এই আশ্বাস এটাকে বাস্তবে পরিণত করার জন্য সেই ভূমিকা গ্রহণ করে এবং তারা ইচ্ছা করলে এটা পারে, আগামী দিনও পারবে, এই বিশ্বাস আমাদের আছে। এবং এই যে নির্বাচন যেদিন ঘোষণা হলো সেদিন থেকে যে দু একটা ঘটনা ঘটেছে, সংখ্যা বেশি না, এই মোহনপুরে যা ঘটল, এটা খুবই আগামী দিনের জন্য একটা ইঙ্গিত। কাজে আমাদের অনুরোধ থাকবে প্রশাসন এবং কমিশন শুরু থেকেই এই জাতীয় প্রবণতা রোখার জন্য ত্রিপুরা রাজ্যের মানুষ সর্বতোভাবে তাদের সাহায্য করবে। ইন্ডিয়া ব্লক শুধু ভোট চাওয়া না, যে কমিশনের সেই যে পবিত্র দায়িত্ব পালনের ক্ষেত্রেতেও সেখানেও আমাদের ভূমিকা থাকবে। এবং মিডিয়ার কাছে আমাদের আবেদন, মিডিয়া সবার জন্য, মিডিয়া গণতন্ত্রের চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। এবং এটা গত 10 বছরের অভিজ্ঞতার নিরিখে আপনারাও দেখছেন যে আজকে এই মিডিয়া আক্রান্ত, অর্থাৎ মিডিয়ার সাথে যুক্ত যারা শ্রমিক, কলমচি সবাই, আর এই মিডিয়াকে ব্যবহার করে একচাটিয়া পুঁজিপতি সমস্ত লুট করে নিচ্ছে আপনাদের এই জীবন, যৌবন, সব কিছু, রক্ত, ঘাম, সব কিছু। কাজে মিডিয়াকেও আমাদের পক্ষে লিখতে হবে, আমরা কথা কখনো দাবি করব না যে মিডিয়া যেন যে নির্বাচনে প্রত্যেকটা দলের প্রচার এবং তাদের চোখে যেটা ধরা পড়ে যেটা অস্বাভাবিক, নিয়মের বাইরে, এগুলো যেন তারা সেভাবে বলে। গণতন্ত্র রক্ষা এটা আমাদের ইয়ের জন্য না, গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে তাদের সেই ভূমিকা পালন করতে, এটাই আমার আবেদন। শুরু করি। সকলকে নমস্কার। আমার অত্যন্ত প্রিয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বন্ধুরা, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজকে ইন্ডিয়া জোটের ত্রিপুরা শাখার নেতৃত্বরা আজকে এখানে প্রেস ক্লাবে আমরা মিলিত হয়েছিলাম। আজকে আমরা আরো বেশি আনন্দিত যে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট যারা সর্বভারতীয় ক্ষেত্রে রয়েছে তা ছাড়াও আমাদের রাজ্যে আরো কিছু দল
তার ইচ্ছা প্রকাশ করেছে দেশের আমরা একটা লাইভ গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষার্থে উনারও এগিয়ে এসছেন। বিশেষ করে গণমঞ্চের তরফ থেকে যারা এসছেন, টিপিপি দলের তরফ থেকে যারা এসছেন, সিপিআইএমএল এর তরফ থেকে যারা এসছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই সিদ্ধান্তের জন্য। আজকে মোট 8টি দল এখানে মিলিত হয়েছে। সিপিএম, সিপিআইএম, কংগ্রেস, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল, গণমঞ্চ এবং টিপিপি দলের নেতৃত্বরা এখানে আলোচনা করেছে। আলোচনা ক্রমে সকলে একটা জায়গায় আমাদের মধ্যে বিভিন্ন দল থেকে আমরা এসে আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতেই পারে, মতাদর্শের লড়াই থাকতে পারে, কর্মসূচির লড়াই থাকতে পারে, কিন্তু দেশের সামনে যে সবচেয়ে মস্ত বড় বিপদ, এই বিপদের কথা মাথায় রেখে পেটের ইন্টারেস্টগুলো আমরা বিসর্জন দিয়ে দেশের সংবিধানকে বুকে আগলে রাখতে, গণতন্ত্রকে বজায় রাখতে, একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করার আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। দেশের মানুষ গত 10 বছর ধরে সর্বক্ষেত্রে ঠকছে, কথার কাজের সাথে কোনো মিল নেই। যা প্রতিশ্রুতি দিয়েছিল 10 বছর আগে, একটি প্রতিশ্রুতি উনারা রক্ষা করতে পারেনি। ইলেকট্রাল বন্ড নিয়ে সর্বশেষ যেটা বেরিয়ে এলো, এই সরকার ডাকাতদের সরকার, লুটপাটের সরকার, দেশের মানুষকে লুট করে নিচ্ছে, দলীয় ফান্ড স্ফীত হচ্ছে, আর গরিব খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষ, তাদের অবস্থা বেহাল। আজকে দেশের মধ্যে বেরোজগারি আজকে মারাত্মক একটা জায়গায় গিয়ে ঠেকেছে। কথা ছিল, প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে 2 কোটি চাকরি প্রতি বছর দেবে, 10 বছরে 20 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা ছিল। কোথায়? সমস্ত কালো টাকা বিদেশ থেকে নিয়ে আসবে, 100 দিন কা মহরত দিজিয়ে। আজকে 100 দিন না, 10টি বছর দেশের মানুষ সময় দিয়েছে। কোথায় কালো টাকা? কোথায় 15 লক্ষ প্রত্যেকের ব্যাংকে ঢুকিয়ে দেবে? পরিষ্কার আমাদের দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার করে দিয়েছে যে what Congress and its India bloc stands for। মানুষের ধ্যান অন্যদিকে ভটকাতে চাই না আমরা। কি অসুরের শক্তি সব বললো, আর এই একটা শব্দকে নিয়ে কিভাবে এটাকে মিস ইন্টারপ্রিটেশন করা হলো। আর খারাপ পাবেন না, আপনাদেরকে তো আমি দোষ দিচ্ছি না, কিন্তু মালিক পক্ষ তাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছে যে ডোন্ট শো ইন্ডিয়া ব্লক লিডার্স অর ডোন্ট টেলিকাস্ট লাইভ। আর এটাকে টুইস্ট করে তোমরা দেখানোর চেষ্টা করো যাতে করে দেশবাসীকে আমরা কনফিউজ করতে পারি। দিস ইজ দ্যাট লাইন। আমি বলবো দিস ইন্ডিয়া ইজ as much as ours as that of yours। এই ভারতবর্ষ, এই দেশ যতটুকু আপনাদের, এটা আমাদের। যাদের ভূমিকা আমি অতীত নিয়ে ঘাটতে চাই না,
যেই দলের নেতৃত্ব যাকে তারা পূজা করে, যাকে তারা বীর বলে আখ্যায়িত করে, এই দল শুরু হয়েছে মাফিনামা লিখে। জেল যাতে বন্দি না হতে হয়, ক্ষমা মার্জনা, ক্ষমা প্রার্থনা চেয়ে এই দলের জন্ম হয়। এবং স্বাধীনতা আন্দোলনের সময় এরা পঞ্চম বাহিনীর ভূমিকায় ছিল, এটা ইতিহাসের প্রত্যেকটি পানায় লেখা, এবং সেই কারণেই আজকে ইতিহাসকে বিক্রি করতে চেষ্টা করছে। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু থেকে শুরু করে যারা সত্যিকারের এই স্বাধীনতা আন্দোলনটা বিশাল বড় ভূমিকা ছিল, তাদেরকে আন্ডারমাইন করার চেষ্টা করা হচ্ছে। এমন একটা ভাব দেখানো হচ্ছে যে 2014 নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ স্বাধীন হয়েছে। ধর্মের নামে বিভাজন, জাতপাতের নামে বিভাজন, জোনের নামে, বিকজ সাউথ ভার্সেস নর্থ, ইস্ট ভার্সেস ওয়েস্ট, ভাষার নামে বিভাজন, আঞ্চলিকতার নামে বিভাজন। ইন্ডিয়া বা দেশ আমাদের ভারতবর্ষ, হিন্দুস্তান, ইন্ডিয়া does not stand for all these things. India is for all. আমরা এই রাজ্যবাসীর কাছে আমরা অনুরোধ জানাবো, আমাদের পাশে যেন তারা আমাদের পাশে যেন থাকেন, আমাদেরকে আশীর্বাদ করেন, এবং দুটো আসনে এবং একটা উপনির্বাচন ইন্ডিয়া জোটের যারা প্রার্থী, রামনগর উপনির্বাচনে রতন দাস মহাশয়, পশ্চিম লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মহাশয়, এবং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে রাজেন্দ্র নিয়াম মহাশয়দের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখছি। আজকে এই মর্ম আমাদের এখানে 25 জনকে নিয়ে একটা স্টেট লেভেল একটা ইলেকশন ক্যাম্পেইন কমিটি তৈরি করা হয়েছে। এটার এই কমিটির যৌথভাবে 2 জন জয়েন্ট কনভেনার, জিতেন্দ্র চৌধুরী এলওপি, আমি কংগ্রেচুলেশন জানাবো জিতেন বাবুকে। আজকেই একটা নোটিফিকেশন বের হয়েছে, হি হ্যাজ বিন ডেজিগনেটেড এজ লিডার অফ অপোজিশন। কংগ্রেস তরফ থেকে ওনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। উনি এবং সুদীপ রায় বলুন আমরা যৌথভাবে জয়েন্ট কনভেনার। বাকি মেম্বাররা হচ্ছেন বীরেন সিনহা, গোপাল রায়, মানিক দে, পীযূষ বিশ্বাস, মিলন বৈদ্য, দীপক দেব, পরেশ সরকার, পার্থ সরকার, স্বপন বণিক, অশোক দেববর্মা, পার্থ কর্মক, ডিসি রাঙ্খল, জয়ন্ত দত্ত, প্রদ্যুৎ মজুমদার, বিক্রমজিৎ সরকার, সেনগুপ্ত, গোপাল দাস, নারায়ণ কর, পবিত্র কর, নরেশ জমাতিয়া, রতন ভৌমিক, পীযূষ বিশ্বাস, সুব্রত ভৌমিক, অভিজিৎ অঞ্জন শুক্লদাস, শুক্লবৈদ্য এবং প্রবীণ সিংহ, শব্দকুমার জমাতি। এই 25 জনকে নিয়ে আমাদের স্টেট লেভেল একটা কমিটি তৈরি হয়েছে, নির্বাচনী প্রচার কমিটি। আমাদের জেলা ভিত্তিক এবং অ্যাসেম্বলি ভিত্তিক আমাদের অনুরূপ কমিটি হবে। আমরা সর্বশক্তি নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা নামব। ত্রিপুরার জনগণের কাছে বিনম্র অনুরোধ, প্লিজ অ্যাপ্লাই ইয়োর জুডিশিয়াস মাইন্ড। আপনারা সঠিক বিবেচনা করবেন, বিচার করবেন। দেশের অবস্থা এবং রাজ্যের যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, সেটা বিচার করবেন আপনারা। বহুত হো গয়ে महंगाई की मार अब की बार मोदी साहब, এই তো স্লোগান ছিল। 415 টাকার গ্যাস এখন 1200 টাকা। নির্বাচন এসে কত টাকা, 100 টাকা মতো কমিয়েছে। ইউপিএ সরকারের জামানায় 2014 সালের আগে যখন কাঁচা তেলের ব্যারেল প্রতি ব্যারেল প্রায় $140
কাঁচা তেল, তখন পেট্রোলের ডিজেলের দাম ছিল 55 থেকে ডিজেল আর 62-63 টাকা পেট্রোল। এখন কাঁচা তেলের দাম কমেছে, ইউএস ডলার 90, 100, 110-এর নিচে পৌঁছেছে, কিন্তু পেট্রোল ডিজেল 100 ছুঁই কিংবা 100 কাছাকাছি। এই ইলেকশন দেখে 2 টাকা করে পেট্রোল এবং ডিজেলের মধ্যে কমিয়েছে। ঠকবাজের সরকার, ভাওতাবাদী সরকার, গণতন্ত্র কেড়ে নেওয়ার সরকার। সারা দেশে অর্থের জোরে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভাঙ্গা গড়ার খেলা চলছে। সরকার ভেঙে ফেলছে। তাদের এই যে কিছু সংস্থা রয়েছে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তাদেরকে ব্যবহার করে এই ইলেকট্রাল বন্ডের মতো পরিষ্কার, যেখানে খাওয়া বসিয়েছে কিছুদিন বাদে টাকা দিল, বাস আর কোনো হই হুল্লোড় নেই, এনকোয়ারি শেষ। এই যে একটা অরাজকতার পরিস্থিতি সারা দেশ জুড়ে, এর বিরুদ্ধে গণতন্ত্রের উপর যারা বিশ্বাসী, যারা সচেতন দল, যারা মানুষের উপর বিশ্বাস রাখে, মানুষের জন্য কিছু করতে চায়, যারা সংবিধানের উপর আস্থা রাখে, আজকে সেই সমস্ত দলগুলো মিলে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনটা লড়ব, মানুষের কাছে আমরা যাব, মানুষকে বোঝাবো। এবং আমাদের শক্তি মানুষ, আমাদের অর্থ নেই, আমাদের বাহুবল নেই, আমাদের প্রশাসন নেই, আমাদের পুলিশ নেই, আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা যে কথাগুলো বলছি মানুষের বিশ্বাসের উপর আস্থা রেখে আমরা কথা বলছি। আর আমরা এই দলগুলো গণতন্ত্রের পূজারী, গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে বলে আমরা বিশ্বাস করি। আমরা কখনো বলবো না এদের মতো দায়িত্ব জ্ঞানহীনের মতো যে 1 লক্ষ ভোট যেন বেশি না পেয়ে। স্টেটমেন্ট তো বোধ হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী যিনি ভারতীয় জনতা পার্টি দিচ্ছেন, এখনো দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। আরেক নেতা সবে তার আসল মুখোশটা খসে পড়েছে, সেও নাকি দেখলাম কোনো একটা খবরের কাগজে ঘর থেকে বেরোতে দেবে না, এই না সেই না। আমরা ভয় পাওয়ার মতো পাত্র নই। এই হুমকি ধুমকি, মাসলম্যান, মানিম্যান, এসব দিয়ে আমাদেরকে দমানো যাবে না। এরা বলছে আমরা ভুলে যেতে চাই, এদের ক্ষমা করে দিতে চাই, বিকজ দে আর নোভিস ইন পলিটিক্স। এর মানে এই নয় তোমরা মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করবে আর আমরা চুক্তি মেরে বসে দেবো, সেই রকম পাত্র কিন্তু আমরা করি। মানুষের কাছে এই পিল থাকবে, এই জোট দেশের স্বার্থের জোট, এই জোট আপনার গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য জোট, এই জোট সংবিধানকে বাঁচানোর জন্য জোট, এই জোট বেকারদের স্বার্থে জোট, এই জোট কৃষক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষের স্বার্থে জোট, এই জোট সরকারি কর্মচারী পেনশনারদের স্বার্থে জোট, এই জোট জাতি, জনজাতি, আদিবাসী সকল অংশের মানুষের স্বার্থে জোট, শান্তি সম্প্রীতির জোট। এই জোট ধর্ম নিরপেক্ষতার জোট। আমরা ডিভাইসিভ পলিটিক্সকে ঘৃণা করি। মানুষের মধ্যে মানুষকে লেলি দেওয়ার, লড়াই করা, রক্তপাত ঝরানো, এর বিরুদ্ধে আমরা যারা এই দেশের মাইনরিটি, তাদেরকে আমরা বুকে আগলে রাখতে চাই, অভয় দিতে চাই। এই দেশ তোমার, এই দেশ আমার, এই দেশ সকল ধর্মের, বর্ণের, রঙের, সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে এই ভারতবর্ষ আমাদের। আমাদের কাছে একটাই ধর্ম, মানবতা ধর্ম। মানুষ মানুষের জন্য,
কে খ্রিস্টান, কে মুসলমান, কে বুদ্ধিস্ট, কে শিখ, কে জিউ, কে কি রং, কে কি ভাষা, কার কোন আঞ্চলিকতা, এই নিয়ে আমরা কোনো কিছু চিন্তা ভাবনা নেই, মাথা ব্যথা। উই ওয়ান্ট টু ইউনাইট দ্য কান্ট্রিম্যান। তাই তো কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন, কারণ অন্যায় প্রত্যেকটি ক্ষেত্রে সংগঠিত হচ্ছে। গতকালকে আমাদের ইস্তার পাঁচটি ন্যায়ের উপর আমাদের ম্যানিফেস্টো কমিটির মিটিং সম্পন্ন হয়েছে। হিস্সাদারি ন্যায়, युवा ন্যায়, কিষাণ ন্যায়, নারী ন্যায় এবং শ্রমিক ন্যায়। এই পাঁচটি, এর মধ্যে পাঁচটি জাতি জনগণনা। এই ইন্ডিয়া জোট ক্ষমতা এলে জাতি জনগণনা করাবে। এসটি, এসসি, ওবিসি তাদের অর্থনৈতিক অবস্থাটা কি, তারা কেন পিছিয়ে পড়ে রয়েছে আজও? 2011 সালে আপনারা জানেন ইউপিএ সরকার এই জাতি গণনা কাস্ট বেস সেন্সাস করার জন্য প্রক্রিয়া শুরু করেছিল। আনফরচুনেটলি 2014 কংগ্রেস গভর্নমেন্ট, ইউপিএ গভর্নমেন্ট ক্ষমতাচ্যুত হয়। 2016 সালে মোদী সরকারের কাছে এই জাতি গণনার ডেটাগুলো জমা পড়ে। কংগ্রেস তখন থেকে বারংবার দাবি করে আসছে যে ডেটা রয়েছে তোমরা প্রকাশ করো। বললো এর মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। আমরা স্টেট গভর্নমেন্টের কাছে আবার পাঠিয়েছি, রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট আবার সবগুলো রেকটিফাই করে পাঠিয়েছে এবং 7% ওকে করে পাঠিয়েছি। কিন্তু আজ পর্যন্ত এই কাস্ট বেস সেন্সাসের ডেটা আজকে প্রকাশ করলেন না, করার সাহস নেই, কারণ অনেক কিছু বেরিয়ে আসবে। কাজে এখানে কি রয়েছে? জাতি গণনা করবে, আরক্ষণ কা হক, এই যে 50%, আপনারা জানেন কিছু বললে 50% ক্যাপ সুপ্রিম কোর্টের অর্ডার বলা হয়। এখানে বিধানসভা মধ্যে আমরা এখানে অনেক লেফট ফ্রন্ট থেকে শুরু করে আমাদের সুব্রত ভৌমিক সাহেব থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কংগ্রেস, আমরা ওবিসিদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাপের প্রেক্ষিতে এগুলো হয়নি। এখন এই কাস্ট বেস সেন্সাস যখন প্রকাশিত হবে, এই যে 15% যে ক্যাপ, সেই ক্যাপটা কিন্তু অটোমেটিক্যালি সেটা উঠাতে হবে। SC ST subplan special budget for SC ST equal to their share of population. SC population যত, ST population যত, তত সাবপ্ল্যান তৈরি করে তত পরিমাণে টাকা খরচা করা হবে। জল, জঙ্গল, জমিন का कानूनी हक, फॉरेस्ट राइट एक्ट claims will be settled within 1 year. अपनी धरती अपनी राज। এই ভারতবর্ষের মধ্যে যেখানে এসটিজরা রয়েছে, আদিবাসী লোকেরা রয়েছে, যেখানে তারা 50% বেশি পপুলাস, সেই সমস্ত এলাকাগুলোকে নোটিফাইড শিডিউল এরিয়া হিসেবে ঘোষণা করা হবে। युवा ने भर्ती भरोसा 30 লক্ষ নতুন ভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে শূন্যপদগুলো পড়ে রয়েছে সেগুলো প্রত্যেক ক্যালেন্ডার ভিত্তিক তারা এগুলো নিয়োগ করা হবে। পেহলি নকরি পাক্কি, গ্রাজুয়েশন ডিপ্লোমা করার পর প্রথম বছরে তাকে এই শিক্ষিত যুবকদের বছরে 1 লক্ষ টাকার একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা হবে, অর্থাৎ 8,500 টাকা করে প্রতি মাসে। গিগ ইকোনমি মে শ্রমিক সুরক্ষা, যারা বিভিন্ন প্রাইভেট সংস্থা, বেসরকারি সংস্থা, সরকারি সংস্থাতে যারা রেগুলার অ্যাপয়েন্টমেন্ট না শ্রমিক, তাদের জন্য বেটার ওয়ার্কিং কন্ডিশন এবং সামাজিক সুরক্ষার এই গিগ ওয়ার্কারদের জন্য তৈরি করা হবে। युवा रोशनी 5,000 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড তৈরি করা হবে দেশ জুড়ে।
খেটে খাওয়া শ্রমজীবী মানুষ হতে পারেন, কৃষক হতে পারেন, কাজের কোনো আপনারা গরিব হলেই যে আপনাদের বিচার বিবেচনা করার ক্ষমতা থাকে না সেটা নয়। এবং আনফর্চুনেটলি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে দুজনকেই প্রার্থী করা হলো, একজন তো জন্ম ত্রিপুরায় হয়নি, জন্ম হয়েছে শিলং, স্কুলিং শিলং, তারপর বিবাহ সূত্রে ছত্তিশগড়ে পার্মানেন্ট রেসিডেন্ট। ইতিপূর্বে ত্রিপুরার রাজনৈতিকভাবে সামাজিকভাবে কোনো ধরনের মানুষের প্রতি কোনো দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা পরিচয় আমরা পাইনি, আননোন। কাজে পূর্ব ত্রিপুরার জনগণ নিশ্চয়ই সে ব্যাপারটা বিবেচনা করবেন, কিভাবে ধোঁকা দিয়ে এতকাল এই রাজ্যের আদিবাসীদের ঠকিয়েছে। ऐसा करेंगे तैसा करेंगे, ऐसा ला देगा वैसा ला देगा, कॉन्स्टिट्यूशन सॉल्यूशन, 1+ प्राइड, नो कम्प्रोमाइज, পয়লা জাতি, উলা পার্টি থেকে শুরু করে সব কত কিছু না বলল। সেসব দেখি নিজের বোনকে, এই সমস্ত ত্রিপুরাসা জাতিগোষ্ঠীকে বিক্রি করে নিজের বোনকে প্রার্থী করে, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আসল রূপ আশা করি এই রাজ্যের আদিবাসীরা সহ অন্যান্য যারা মানুষরা রয়েছেন তার আসল চেহারাটা, নগ্ন চেহারাটা প্রকাশিত হয়েছে। আর পশ্চিম ত্রিপুরায় যিনি প্রার্থী রয়েছেন, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ আমি করি না, কিন্তু আনফর্চুনেট এটা বাস্তব। দীর্ঘ একটা সময় ত্রিপুরার তারপর হঠাৎ আবির্ভাব ঘটল। 4 বছর, প্রায় 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। 4 বছর মুখ্যমন্ত্রী কালে ত্রিপুরার জনগণ নিশ্চয়ই সে সময়কার কথাগুলো ভুলে যাননি। আবার এসেছেন আমাদেরকে এন্টারটেইন করার জন্য, এবং আসার পরেই নতুনভাবে ত্রিপুরার যে মানুষ এন্টারটেইন হচ্ছে এটা আমরা জানি, কিন্তু এটা দিয়ে তো আমাদের রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করা যাবে না। এটা দিয়ে তো ইট উইল নট সাফাইস পাবলিক ডিমান্ড। কাজের মানুষ পাঠান, ভালো মানুষ পাঠান, সজ্জন মানুষ পাঠান, যে রাজ্যের মানুষের অভাব, অভিযোগ কোথায়, ব্যথা কোথায় কি, সেগুলো বুঝে যাতে পার্লামেন্টে এই সমস্ত কথাগুলো উত্থাপন করতে পারে এবং তার রিমেডি এবং কিছু ছিনিয়ে আনতে পারে রাজ্যবাসীর জন্য, সেরকম লোকদেরই পাঠাবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। যে জনগণ ভুল করবেন না। আর যারা বিজেপি করেন, যারা বিজেপির সমর্থক, বিজেপি করেন বলেই আপনাদেরকে আমরা ঈর্ষা করি, ভালোবাসি না, এটাই ধারণা আপনারা সম্পূর্ণ ভুল। করতেই পারেন, রাজনীতিতে একটা পার্টিকে ভালোবাসতেই পারে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। জাস্ট অ্যাপ্লাই বিবেচনা আপনারা করবেন। কি পেলেন? পেলেন বলতে নিজের জন্য, মানুষের জন্য কি করতে পারলেন? কজন বেকারকে আপনারা সাহায্য করতে পেরেছেন? কজন মহিলাদের আপনারা সাহায্য করতে পেরেছেন? কয়জন কৃষকদের আপনারা সাহায্য করতে পেরেছেন? সমাজের জন্য আপনারা কি করতে পেরেছেন বিজেপির কার্যকর্তা হিসাবে? আর সত্যি কথা বলুন তো বিজেপি বন্ধুরা, দলে আপনাদের কোনো ইজ্জত আছে? মুষ্টিময় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে হাতে গোনা 15 থেকে 20 জন, এর বেশি তো না, 15-20 জন আপনাদের মাথার বিনিময়ে গুনিয়ে তারা তাদের আখের গুজাচ্ছে। আর আপনারা কি? কিছুই না। আমরা আহ্বান করবো না যে আমাদের দলে কিংবা সিপিএম দলে যোগদান করুন, না, অসুবিধা আপনার থাকতে পারে। ভোটটা বিবেচনা করে আপনারা করবেন, ভোট বাক্সে ওই জায়গায় গিয়ে। এটা আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ। আর অনেক রয়েছেন বিজেপির মধ্যে, এরা আমাদের ঘোড়ার থেকে গেছেন, তাদের কাছে এদেরকে তো সরাসরি রশিদ দিকে হয়তো বা আমি আশিস বাবু হাতে কলমে দিয়েছি, তাদের কাছে আমার এপিল থাকবে। আশিস বাবুকে নতুনভাবে চেনানোর দরকার নেই। ভোট ফর রাজন টোডিয়া, ভোট ফর রতন দাস।
এই অপশাসনের হাত থেকে রেহাই দিন, এই জঙ্গলের রাজত্ব থেকে রেহাই দিন, আর ভারতবর্ষের বুকে জানান দিন, যতই আঁধি আসুক তুফান আসুক, সংবিধানকে আপনারা বুকে আঁকড়ে রাখতে চান। যতই ভয় ভীতি হুঙ্কার দিক না কেন, জানিয়ে দিন গণতন্ত্রের শেষ কথা জনগণ, আপনারাই এটা জানান দিন এই নির্বাচনে। এটুকু আমার বক্তব্য। সকলকে আমার নমস্কার।